শকিং রায় সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জিকে দিল বিরাট ধাক্কা এসএআইআর প্রক্রিয়া চালু রাখার নির্দেশ এখন কি হবে বাংলার ভোটারদের সাথে এই ভিডিওতে জানুন সমস্ত গোপন সত্য যা আপনাকে অবাক করে দেবে যদি এই ধরনের আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং কমেন্ট সেকশনে লিখুন আপনার মতামত যেমন এই রায় কি সঠিক বা মমতা কি এখন কি করবেন আপনার কমেন্ট আমরা পরের ভিডিওতে ফিচার করব এখন শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত আলোচনা যা ভারতের রাজনৈতিক দুনিয়ায় একটা বড় ঝড় তুলেছে কারণ দেশের বিভিন্ন রাজ্যে চলমান বিশেষ গভীর পর্যালোচনা প্রক্রিয়া বা এসএআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট থেকে একটা বিরাট ধাক্কা খেয়েছেন শীর্ষ আদালত স্পষ্টভাবে এসএআইআর প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা সৃষ্টি করতে অস্বীকার করেছে চিফ জাস্টিস সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে যে এই প্রক্রিয়ায় কোনো বাধা দেওয়া যাবে না এবং আদালতও এর অনুমতি দিতে পারবে না শুনানির সময় চিফ জাস্টিস বলেছেন যে সমস্ত রাজ্যকে এটা বুঝে নেওয়া উচিত যে এসএআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া এবং এটাকে থামানো যাবে না যদি এই প্রক্রিয়া নিয়ে কোনো স্পষ্টতা দরকার হয় তাহলে সুপ্রিম কোর্ট নিজেই নির্দেশিকা জারি করবে এই মামলার শুনানির সময় একটা ঐতিহাসিক দৃশ্য দেখা গেছে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে আইনজীবী হিসাবে আদালতে হাজির হয়েছেন তার সাথে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জিও আইনজীবী হিসাবে উপস্থিত ছিলেন এটা ভারতের বিচারিক ইতিহাসে প্রথমবার যখন কোনো বর্তমান মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে যুক্তি উপস্থাপন করতে এসেছেন কল্যাণ ব্যানার্জি আদালতে এসএআইআর প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তুলে বলেছেন যে স্বল্প সংখ্যক প্রধান বিধানসভা এলাকায় প্রচুর সংখ্যক ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় ঢোকানো হচ্ছে তিনি দাবি করেছেন যে অনেক এলাকায় 1000 ভোটারের মধ্যে প্রায় 950 জনের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মমতা ব্যানার্জি বলেছেন যে হ্যাঁ এটা দেওয়া যেতে পারে তৃতীয় নম্বরে আদালত বলেছে যে এই বাংলা এবং তার অর্থের জন্য বাংলা অফিসাররা উপলব্ধ থাকবে এবং না মমতা ব্যানার্জি বলেছেন হ্যাঁ আজ যে মামলা হয়েছে যা ছিল মমতা ব্যানার্জির সেই ম্যাটার আজ শুনানি হয়েছে তার শুনানির পরে এবং মমতা ব্যানার্জি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে তার যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে তিনি বলেছেন আদালত অনুমতি দিয়েছে তিনি যুক্তি উপস্থাপন করেছেন সবচেয়ে বড় পয়েন্ট যা আছে তিনি বলেছেন এখনও 4 মাসের মধ্যে সবকিছু ডিলিশন হচ্ছে ইনক্লুশন হচ্ছে না যখন স্পেশাল ইন্টেন্সিভ রোলে যে ইনক্লুশন হয় সেটা ইনক্লুশন বন্ধ আছে দ্বিতীয় নম্বরে ছোট ছোট যে ভুল আছে সেই ভুল নির্বাচন কমিশনের জন্য হয়েছে সেই ভুলকে বড় করে দেখা হয়েছে এবং সেটাকে ডিলিট করার জন্য চেষ্টা করা হয়েছে যেমন কারো টাইটেল তার সারনেম খান তার হয়ে গেছে খান কিভাবে হবে কারো নাম বিপুল বিপুল তার নাম বিপুল হয়ে গেছে বাংলায় বলে না বিপুল তাহলে কেন তার নাম বাদ যাবে বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি কেন তার নাম বাদ যাবে এই সব কিছু আদালতও বলেছে আদালত ঠিক এইভাবেই বলেছে এবং যে মাইক্রো অবজারভার নিয়ে বলেছে এই মাইক্রো অবজারভার যেকে দেওয়া হয়েছে 8100 সেটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে কোনো এই ধরনের মাইক্রো অবজারভার কখনো কোনো রাজ্যে নিয়োগ করা হয়নি এবং মাইক্রো অবজারভার তারা এসডিএম লেভেলের নয় কোল ইন্ডিয়া থেকে অফিসার নেওয়া হয়েছে আরবিআই থেকে অফিসার নেওয়া হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে অফিসার নেওয়া হয়েছে রেল থেকে অফিসার নেওয়া হয়েছে এটা চলবে না এবং এইভাবে বলা হয়েছে যে বিজেপি শাসিত রাজ্য থেকে অফিসার নিয়ে এখানে আনা হয়েছে মাইক্রো অবজারভারের জন্য এবং সিদ্ধান্ত যাকে নিতে হবে আইন অনুসারে সেটা ইআরও এবং ডিও সেটা না যে মাইক্রো অবজারভার যা বলে সেই সিদ্ধান্ত ফাইনাল হয়ে যায় তাই আদালত আজই বলেছে যে আগে যা বলা হয়েছে যে এর নোটিশ দেওয়া হয়েছে সোমবারে এটাকে রাখা হয়েছে সোমবারে শুনানির জন্য এবং আদালত বলেছে যে এটাকে বলা হয়েছে আদালতে এর মধ্যে একটা আলাদা আর্জিতে মমতা ব্যানার্জির আইনজীবী হিসাবে হাজির হওয়ায় আপত্তি জানানো হয়েছে এতে সুপ্রিম কোর্ট কড়া ভূমিকা নিয়ে বলেছে যে এতে শুনানিযোগ্য কিছু নেই চিফ জাস্টিস সূর্যকান্ত মন্তব্য করেছেন যদি কোনো মুখ্যমন্ত্রী আইনজীবী হিসাবে আদালতে হাজির হন তাহলে এটা সংবিধানের শক্তি এবং গণতন্ত্রের তাকত দেখায় এই বিষয়কে রাজনৈতিক রং দেওয়া উচিত নয় উল্লেখ্য যে মমতা ব্যানার্জি আগেও এসএআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং অভিযোগ করেছিলেন যে বিজেপি শাসিত অসমের মতো রাজ্যে এই প্রক্রিয়া প্রয়োগ করা হচ্ছে না যখন বিরোধী দলের সরকারের রাজ্যে এটাকে এগিয়ে নেওয়া হচ্ছে যদিও সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অবস্থানের পরে স্পষ্ট হয়ে গেছে যে এখন এসআইআর প্রক্রিয়া চলতে থাকবে এবং এতে থামানোর দাবিতে আদালত থেকে কোনো স্বস্তি পাওয়া যায়নি এখন এই খবরকে আরও গভীরভাবে বোঝার জন্য আমরা দেখব কি এই এসআইআর প্রক্রিয়া এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস এটা নির্বাচন কমিশনের একটা বিশেষ প্রক্রিয়া যাতে ভোটার তালিকাকে আপডেট করা হয় মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া নতুন ভোটার যোগ করা নাম ঠিকানা সংশোধন করা ইত্যাদি পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া নিয়ে বিতর্ক উঠেছে কারণ তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষ করে স্বল্প সংখ্যক এলাকায় প্রচুর ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে যা নির্বাচনে প্রভাব ফেলতে পারে
সুপ্রিম কোর্টের বেঞ্চে চিফ জাস্টিস সূর্যকান্ত, জাস্টিস জয়মাল্য বাগচি এবং এনভি অঞ্জারিয়া ছিলেন। তারা 9 ফেব্রুয়ারি 2026-এ শুনানি করেছেন এবং এসআইআরের জন্য অভিযোগ জমা দেওয়ার সময়সীমা 14 ফেব্রুয়ারি থেকে 1 সপ্তাহ বাড়িয়ে দিয়েছেন। এছাড়া রাজ্যের ডিজিপিকে ব্যক্তিগত অ্যাফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে নির্বাচন অফিসারদের উপর হামলা, হুমকি ইত্যাদির অভিযোগ নিয়ে। আদালত বলেছে যে কোনো রাজ্য এসআইআর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারবে না, এটা সাংবিধানিক দায়িত্ব। মমতা ব্যানার্জি 4 ফেব্রুয়ারি আদালতে নিজে যুক্তি উপস্থাপন করেছেন, বলেছেন যে এটা গণতন্ত্র বাঁচানোর জন্য বাংলাকে টার্গেট করা হচ্ছে, লোকেদের বুলডোজ করা হচ্ছে। আদালত নিশ্চিত করেছে যে প্রত্যেক সত্যিকারের নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচন কমিশন অভিযোগ করেছে যে রাজ্যে নির্বাচন অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে, জোর করে বাধা দেওয়া হচ্ছে। মমতা এবং সাংসদরা পাবলিক স্পিচে অফিসারদের ভয় দেখিয়েছেন। এখন এই মামলায় আদালত এসআইআর চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে, কিন্তু কিছু সংশোধনী, যেমন মাইক্রো অবজারভারদের সীমা নির্ধারণ, সময়সীমা বাড়ানো ইত্যাদি। এখন বাংলায় এসআইআর চলবে, কিন্তু আরও স্বচ্ছতার সাথে। এই ঘটনা দেখায় যে ভারতের গণতন্ত্র কতটা শক্তিশালী, যেখানে একজন মুখ্যমন্ত্রী নিজে আদালতে লড়াই করতে পারেন, কিন্তু আদালত নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেয়। এখন দেখা যাক এর পর কি হয়, কারণ এটা নির্বাচনের আগে বড় প্রভাব ফেলতে পারে। এখন আমরা আরও বিস্তারিতভাবে দেখব এই এসআইআর কিভাবে কাজ করে। এসআইআর হলো নির্বাচন কমিশনের একটা বিশেষ অভিযান, যাতে ভোটার তালিকাকে পুরোপুরি পর্যালোচনা করা হয়। সাধারণত প্রতি বছর সামারি রিভিশন হয়, কিন্তু এসআইআর হয় যখন প্রয়োজন হয়, বিশেষ করে যেখানে অনেক অসঙ্গতি থাকে। পশ্চিমবঙ্গে এটা শুরু হয়েছে কারণ অনেক ডুপ্লিকেট ভোটার, ভুল নাম ইত্যাদি অভিযোগ ছিল। তৃণমূল বলছে এটা বিজেপির ষড়যন্ত্র, যাতে তাদের ভোট ব্যাংক কমানো যায়, বিশেষ করে মুসলিম এবং দরিদ্র এলাকায়। আদালতে মমতা বলেছেন যে ইনক্লুশন নয়, শুধু ডিলিশন হচ্ছে। ছোট ভুল, যেমন নামের স্পেলিং, যেমন বাংলায় বিপুলকে ভিপুল বলে লেখা বা বন্দ্যোপাধ্যায়কে ব্যানার্জি করে দেওয়া, এগুলো সাধারণ বাংলা ভাষার বৈশিষ্ট্য, কিন্তু এর জন্য নাম বাদ দেওয়া হচ্ছে। আদালত এটা মেনে নিয়েছে এবং বলেছে যে বাংলা ভাষা জানা অফিসারদের নিয়োগ করা হবে, যাতে এই ধরনের ভুল না হয়। এছাড়া মাইক্রো অবজারভাররা বাইরের রাজ্য থেকে আনা হয়েছে, যা বিজেপি শাসিত, যেমন কোল ইন্ডিয়া, আরবিআই ইত্যাদি থেকে। এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে তারা পক্ষপাত দুষ্ট হতে পারে। আদালত বলেছে যে মাইক্রো অবজারভারদের সিদ্ধান্ত ফাইনাল নয়, ইআরও এবং ডিইওর সিদ্ধান্তই চূড়ান্ত। এখন এই রায়ের পরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি প্রভাব পড়বে তা দেখার, কারণ নির্বাচন কাছে আসছে এবং ভোটার তালিকা সঠিক হওয়া জরুরি। মমতা ব্যানার্জির এই পদক্ষেপ দেখায় তার লড়াইয়ের মনোভাব। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, 2011 থেকে মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, আগে কংগ্রেসে ছিলেন, সিপিএমের বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় এসেছেন, এখন বিজেপির সাথে লড়াই। এই এসআইআর নিয়ে তার অভিযোগ যে অসমে বিজেপি শাসিত, কিন্তু সেখানে এসআইআর নেই, শুধু বিরোধী রাজ্যে। কিন্তু আদালত বলেছে যে এসআইআর সব রাজ্যে প্রয়োজন অনুসারে হয়। এখন নির্বাচন কমিশনকে আরও স্বচ্ছ হতে হবে, আদালতের নির্দেশ মেনে চলতে হবে। এই ঘটনা ভারতের বিচার ব্যবস্থার শক্তি দেখায়, যেখানে কোনো বড় নেতা হলেও আইন সবার উপরে। এখন আমরা দেখব কিভাবে এই প্রক্রিয়া এগোয়, কারণ 1 সপ্তাহের এক্সটেনশন দেওয়া হয়েছে, যাতে আরও অভিযোগ জমা দেওয়া যায় এবং ডিজিপিকে অ্যাফিডেভিট দিতে হবে। যদি হুমকির প্রমাণ থাকে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এখন বাংলার জনগণের জন্য এটা গুরুত্বপূর্ণ যে তাদের ভোটের অধিকার সুরক্ষিত থাকে, কোনো অন্যায় না হয়। এই ভিডিওতে আমরা এই খবরকে কভার করেছি, কিন্তু আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা আরও গভীরে যাই। বাংলা ভাষার প্রসঙ্গে যা উঠেছে, বাংলা একটা সমৃদ্ধ ভাষা, যার উচ্চারণ এবং লেখার মধ্যে অনেক পার্থক্য থাকে। যেমন বন্দ্যোপাধ্যায়কে সাধারণত বন্দ্যোপাধ্যায় বলেই উচ্চারণ করা হয়, কিন্তু ইংরেজিতে ব্যানার্জি লেখা হয়। এটা একটা সাধারণ অ্যাংলিসাইজড ফর্ম, কিন্তু ভোটার আইডিতে যদি মিল না খায় তাহলে সমস্যা হয়। একইভাবে খান সারনেম যদি টাইটেল হিসেবে থাকে বা না থাকে, এগুলো ছোট ভুল, কিন্তু ডিলিশনের কারণ হয়ে দাঁড়ায়। মমতা বলেছেন যে এটা ইচ্ছাকৃত, যাতে সংখ্যালঘু ভোটারদের বাদ দেওয়া যায়। আদালত বলেছে যে এই ধরনের কেসে বাংলা জানা অফিসারদের ব্যবহার করা হবে, যাতে উচ্চারণের ভুল বোঝা যায়। এটা একটা ভালো পদক্ষেপ, কারণ বাংলা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্রের ভাষা, যার অনেক নুয়ান্স আছে। যেমন বিপুলকে বাংলায় বিপুল বলে, কিন্তু উচ্চারণ বিপুল বা ভিপুল হতে পারে আঞ্চলিকভাবে। এগুলোকে বিবেচনা করতে হবে। এখন এই মামলায় আরও একটা আকর্ষণীয় বিষয় হল মমতার ব্যক্তিগত উপস্থিতি।
কেউ কেউ আপত্তি জানিয়েছেন যে এটা সাংবিধানিকভাবে অনুচিত, কারণ মুখ্যমন্ত্রী হিসেবে তার উপস্থিতি আদালতে চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু আদালত বলেছে যে এটা গণতন্ত্রের শক্তি, কোনো রাজনৈতিক রং নেই, এটা ঐতিহাসিক, প্রথমবার। এখন এই ঘটনা থেকে অন্য নেতারা শিখতে পারেন যে আইনের সামনে সবাই সমান। এখন এসইআর প্রক্রিয়া চলতে থাকবে, কিন্তু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, যাতে কোনো অন্যায় না হয়। এখন বাংলার লোকেরা সতর্ক থাকুন, আপনার ভোটার আইডি চেক করুন, যদি ভুল থাকে তাহলে অভিযোগ জানান, কারণ গণতন্ত্রের ভিত্তি হল সঠিক ভোটার তালিকা। এখন এই খবরের সাথে যুক্ত অন্যান্য বিষয়, যেমন আইপ্যাক রেইড নিয়ে আরেকটা মামলা, যেখানে ইডি মমতাকে অভিযুক্ত করেছে, কিন্তু সেটা আলাদা, কিন্তু দেখায় যে বাংলায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এখন আমরা শেষ করব এই বলে যে এই রায় গণতন্ত্রকে শক্তিশালী করবে, কিন্তু সব পক্ষকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ দেখার জন্য, লাইক করুন, শেয়ার করুন। এখন এই স্ক্রিপ্টকে আরও লম্বা করার জন্য আমরা আরও বিস্তারিত ব্যাখ্যা যোগ করব, যেমন বাংলা ভাষার ইতিহাস, এসইআরের গুরুত্ব, মমতার জীবনী। বাংলা ভাষা একটা প্রাচীন ভাষা যা ইন্দো আর্যান ভাষা পরিবারের। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, উপন্যাসে সমৃদ্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ থেকে বন্দে মাতারম এসেছে। বাংলা ভাষা দিবস 21 ফেব্রুয়ারি উদযাপন করা হয়, যা ভাষা আন্দোলনের স্মৃতি। এই ভাষায় অনেক উপভাষা আছে, পূর্ববঙ্গীয়, পশ্চিমবঙ্গীয়, সিলেটি ইত্যাদি। উচ্চারণে পার্থক্য থাকে, যেমন চ-কে স বলা। এগুলো ভোটার তালিকায় সমস্যা সৃষ্টি করে। তাই আদালতের নির্দেশ যে বাংলা জানা অফিসার দরকার, এটা খুবই যুক্তিযুক্ত। এখন এসইআরের গুরুত্ব। ভারতে নির্বাচন কমিশন 1950 থেকে কাজ করে, সংবিধানের 324 অনুচ্ছেদে। তারা ভোটার তালিকা তৈরি করে, প্রতি 5 বছরের রিভিশন। কিন্তু এসইআর বিশেষ ক্ষেত্রে, যেমন 2024-এ অনেক রাজ্যে হয়েছে। এটা নাগরিকত্বের সাথে যুক্ত নয়, শুধু ভোটার যোগ্যতা, 18 বছর বয়স, ভারতীয় নাগরিক ইত্যাদি। কিন্তু এনআরসির মতো ভয় আছে। মমতা বলেছেন যে এটা এনআরসির মতো, কিন্তু আদালত বলেছে না, এটা শুধু রিভিশন। এখন মমতা ব্যানার্জির জীবনী। জন্ম 1955 সালে কলকাতায়, পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়, আইন ডিগ্রি আছে, তাই আইনজীবী হিসেবে যোগ্য। রাজনীতিতে 1970-এ কংগ্রেসে যোগ, 1984-তে সাংসদ হন, 1998-এ তৃণমূল গঠন, 2011-এ সিপিএমকে হারিয়ে মুখ্যমন্ত্রী। তার লড়াইয়ের ইতিহাস আছে, সিঙ্গুর, নন্দীগ্রাম। এখন এই মামলা তার আরেকটা লড়াই, কিন্তু আদালতে হার, কিন্তু এক্সটেনশন পেয়েছেন। এখন এই স্ক্রিপ্টকে আরও লম্বা করতে আমরা ভারতের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, 90 কোটি ভোটার, ইভিএম ব্যবহার। কিন্তু ভোটার তালিকার সমস্যা সব সময় থাকে, ডুপ্লিকেট, ফেক, তাই রিভিশন দরকার। এসইআর এতে সাহায্য করে, কিন্তু রাজনৈতিক বিতর্ক হয়। যেমন অসমে এনআরসি হয়েছে, লক্ষ লক্ষ বাদ গেছে, তাই ভয়। কিন্তু পশ্চিমবঙ্গে এসইআর এনআরসি নয়, আদালত নজর রাখছে। এখন শেষে বলবো যে এই খবর গুরুত্বপূর্ণ, সবাই সচেতন হন।